সো আজকের আমাদের টপিক হচ্ছে ইউভি ভিজ অর্থাৎ ইউভি ভিজিবল স্পেকট্রা। তো ইউভি ভিজিবল স্পেকট্রা সম্পর্কে যদি আমাদের জানতে হয়, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গেট and gather knowledge about what is spectra actually. The very basic concept of spectra actually comes from Bohr atomic theory. আমরা যদি Bohr atomic theory-টাকে একটু রিমাইন্ড করি তাহলে বুঝতে পারবো যে স্পেকট্রার বেসিক কনসেপ্টটা কিন্তু এই অ্যাটমিক থিওরিতেই লুকিয়ে আছে। So what does say actually Bohr atomic theory? Bohr's atomic theory says any electron of an atom can jump from one energy level to another energy level, whether it's from high to low or low to high, by gaining some energy or by emitting some energy. And the energy is certain, defined by its principal quantum number. So let us explore this with some deep interconvenience. So এদিকে আমরা যদি এনার্জিকে প্লট করি, if we plot energy according to y axis. Now let us think this is an atomic nucleus where proton does reside. একটা অ্যাটমিক নিউক্লিয়াসে প্রোটন থাকে, সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াসটা। এবার এর উপরে হচ্ছে গিয়ে বিভিন্ন কক্ষপথগুলো প্রেজেন্ট আছে। সো দে আর দ্য এনার্জি লেভেলস হ্যাভিং কোয়ান্টাম নাম্বার 1, কোয়ান্টাম নাম্বার 2, কোয়ান্টাম নাম্বার 3 অ্যান্ড ডাজ সো অন। যদি এই অবস্থায় একটা ইলেকট্রন জাম্প করে ফ্রম এনার্জি লেভেল 1 to 2 or from 1 to 3, তাহলে কি হতে পারে? যদি লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করছে, if it jumps from lower energy level to higher energy level, then it has to be provided some certain amount of energy which is equivalent to the energy gap of these two energy level. এই দুটো এনার্জি লেভেলের ইকুইভ্যালেন্ট, দুটো এনার্জি লেভেলের গ্যাপের ইকুইভ্যালেন্ট এনার্জি যদি আমরা বাইরে থেকে ইলেকট্রনটাকে সাপ্লাই করে থাকি, তাহলে n equals to 1 থেকে n equals to 2 লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে এসে জাম্প করবে। তো ওই যে বাইরে থেকে আমরা এনার্জি অ্যাকচুয়ালি সাপ্লাই করছি, এটাকে ইন টার্মস ইন অপোজিট ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট ইট অ্যাবজর্বস সাম এনার্জি ফ্রম এক্সটার্নাল সোর্স। দ্যাটস ওয়াই it's easier for this electron to jump from the lower energy to the higher energy. That energy is defined as equals to h nu. So nu is the frequency, delta E equals to h nu. Nu is the frequency. So we can elaborate this equation according to hc by lambda, as we all know nu equals to c by lambda. তাহলে আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে স্পেকট্রার ধারণাটা কিভাবে পাচ্ছি, যে স্পেকট্রা ইজ অ্যাকচুয়ালি দ্য এমিশন অর অ্যাবজর্পশন অফ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে এই যে এখানে একটা ইলেকট্রন অ্যাবজর্ব করছে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট ইজ অলসো আ স্পেকট্রা, অ্যান্ড দিস স্পেকট্রা ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রা। ইফ দেয়ার হ্যাপেন্ড হায়ার এনার্জি টু লোয়ার এনার্জি ট্রান্সমিশন, then it would have emitted some certain amount of energy, and that is called emission spectra. So spectra আর কিছুই না, একটা নিশ্চিত পরিমাণ শক্তির শোষণ অথবা বিচ্ছুরণ। এটা আমরা বোর অ্যাটমিক মডেল থেকেই কিন্তু এর প্রাইমারি ধারণাটা পেয়ে এসেছি। এখন এই যে নিশ্চিত পরিমাণ একটা এনার্জির বিচ্ছুরণ বলি বা শোষণ বলি, whatever it may be called and whatever it happens actually, but সেই ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে থাকে সেটা হচ্ছে কি, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি যখন কথা বলছি, তার মানে ওই এনার্জিটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি দেখায় অথবা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থ দেখায়, যেটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে যদি সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি অথবা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েভলেন্থ দেখায়, এই দুটোর উপরে বেস করে আমরা টোটাল যে
ওই স্পেকট্রার যে একটা টোটাল ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি সেটা একটু দেখে নিই। মেনলি আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আলট্রাভায়োলেট আর একটা হচ্ছে ইনফ্রারেড। সো তাদের রেঞ্জটা কি রকম হয়ে থাকে? Starting from 10 nm nanometer to 200 nm, it's called vacuum ultraviolet. Starting from 200 nm to 380 nm, it is called ultraviolet. Starting from 380 nm to 800 nm, it is called visible. Starting from 800 nm to 2500 nm is called near infrared. And starting from 2500 nm to so on, it's called IR. It's probably 1600. তো এইটা হচ্ছে আমাদের কি স্পেকট্রামের রেঞ্জ অ্যাকচুয়ালি। এর মধ্যে আমরা আজকে যে স্পেকট্রাটা নিয়ে আলোচনা করব সেটা রিসাইড করছে তার মানে 10 nm টু 800 nm পর্যন্ত, অর্থাৎ আপ টু 380 nm পর্যন্ত হচ্ছে গিয়ে ইউভি রেঞ্জে পড়ছে এবং 380 থেকে 800 nm পর্যন্ত হচ্ছে ভিজিবল রেঞ্জে পড়ছে। এখন এটাকে আমরা ভিজিবল রেঞ্জ কেন বলি? কারণ যে ফ্রিকোয়েন্সির আমরা বলেছি কি ডেল ই সমান এইচ নিউ, যে শক্তিটা সে শোষণ করছে, অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে বলছি, যে শক্তিটা সে শোষণ করছে সেই শক্তিটার যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ যখন দেখা যায় 400 nm টু 800 nm হচ্ছে, তখন এরা অ্যাকচুয়ালি কালার প্রডিউস করে। অ্যান্ড আওয়ার সেন্সারি মোটর অফ our body part eyes, they can sense only 400 nm to 800 nm range spectra through colors. যে কারণে এই রেঞ্জের যে স্পেকট্রাটা আমরা পেয়ে থাকি, এই স্পেকট্রামটাকে আমরা বলে থাকি সবসময় দৃশ্যমান বর্ণালী অর ভিজিবল স্পেকট্রাম। বাকিটা যেটা সেটা হচ্ছে ইউভি। এর মধ্যে 10 nm টু 200 nm এই যে রেঞ্জের ইউভি বা আলট্রাভায়োলেট রেটা পাওয়া যায়, এই আলট্রাভায়োলেট রেটা অলওয়েজ হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম আলট্রাভায়োলেট রে, এবং এটাকে মেজার করার জন্য বা এর ওয়েভলেন্থটা এতটাই ছোট, ফর মেজারিং দিস স্পেকট্রো বাই স্পেকট্রোফটোমিটার এই রেঞ্জটা খুব অ্যাকিউরেটলি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করা পসিবল হয় না। সেই কারণে আমরা সাধারণত কাজ করে থাকি নিয়ার অ্যাবাউট 200 nm টু 800 nm পর্যন্ত ফ্রিকোয়েন্সির রেঞ্জ নিই, এবং এর সাহায্যে আমরা অ্যাকচুয়ালি করে থাকি যে বিভিন্ন টাইপের অর্গানিক যে সমস্ত কম্পাউন্ড আছে তাদের ফাংশনাল গ্রুপগুলোকে, বা কি কি হচ্ছে গিয়ে গ্রুপ থাকতে পারে, কি গ্রুপের দরুন সে কি রকম ভাবে অ্যাবসর্ব করছে, এই জিনিসগুলোকে কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি অ্যানালিসিস করে টোটাল মলিকিউলার স্ট্রাকচারটা সম্পর্কে একটা তার মলিকিউলার স্ট্রাকচারটা একটা অ্যানালিসিস করা যেতে পারে, যে হাউ দ্য মলিকিউল ডিপেন্ডস আপন দোজ ফাংশনাল গ্রুপস অ্যান্ড সো। এইটা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, মানে তাৎপর্যতার ইম্পর্টেন্সটা এই জায়গাতে, যে হাউ টু অ্যানালাইজ আ মলিকিউল বাই ইটস স্ট্রাকচার অর প্রেজেন্স অফ ভেরিয়াস ফাংশনাল গ্রুপস থ্রু স্পেকট্রোস্কোপি, that is UV visible analysis. Now further we proceed about the main theory of UV visible spectra. As we said earlier, from Bohr atomic model theory, electronic transmission or from various energy level to another energy level, they produces spectra. তাহলে বিভিন্ন এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যখন ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, তখন যে স্পেকট্রাটা অ্যাকচুয়ালি যে শোষণ করছে বা যে স্পেকট্রাটা আমরা তার দরুন পাচ্ছি, সেই স্পেকট্রাটাকে অ্যানালাইজ করা আমাদের কাজ।
তাহলে এর মূল তত্ত্বটা হচ্ছে এই জায়গাতে যে একটা মলিকিউলের বিভিন্ন যে মলিকিউলার অরবিটাল গুলো থাকে সেই অরবিটাল গুলোর মধ্যে হোমো টু লুমো ট্রানজিশন যেটা ঘটে থাকে তার জন্য যে এনার্জি ডিফারেন্সটা বা এনার্জির এটা ঘটে আর কি, তারতম্যটা ঘটে, সেই তারতম্যটা থেকেই আমরা হচ্ছে গিয়ে সমস্ত রকম ক্যালকুলেশনগুলো করব। তো যখন যে কোনো একটা মলিকিউলার অরবিটাল আঁকছি, ধরে নিই আবার এইদিকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জিকে প্লট করলাম। এবার এমও যখন আঁকছি, ধরে নিই কার্বন 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 ডবল বন্ড কার্বন কার্বন ডবল বন্ড অক্সিজেন and carbon triple bond carbon, alkyl alkyne, actually triple bond carbon এর থেকে বেটার double bond C double bond C C double bond C। এইরকম হচ্ছে কি আমি যদি চারটা মলিকিউলকে এখানে অ্যাজিউম করে থাকি, সেই ক্ষেত্রে প্রথম মলিকিউলার অরবিটাল এর ক্ষেত্রে কি পাবো, একটা সিগমা পাবো আর একটা পাবো সিগমা স্টার। এখানে মলিকিউলার অরবিটাল কি পাবো, একটা সিগমা পাবো, একটা পাই পাবো, একটা পাবো পাই স্টার আর একটা পাবো সিগমা স্টার। এখানেই পাবো একটা পাবো সিগমা, একটা পাবো পাই, পাবো নন বন্ডিং পাই স্টার সিগমা স্টার। এখানে কি পাবো, সিগমা যেমন পাচ্ছি এর সাথে সাথে অ্যাকচুয়ালি পাই 1 পাবো, পাই 2 পাবো, পাই 1 স্টার পাবো, সরি পাই 2 স্টার পাবো এন্ড পাই 1 স্টার পাবো। সো আমি যদি ইলেকট্রনগুলোকে এখন প্লেস করি, নন বন্ডিং এখানে কেন পাচ্ছি, কারণটা হচ্ছে অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে আমরা জানি। তাহলে সিগমা বন্ডের জন্য দুটো ইলেকট্রন, পাই বন্ডের জন্য দুটো ইলেকট্রন, আর অক্সিজেনের মাথায় লোন পেয়ার যেটা থাকে সেটা যেহেতু ডাইরেক্টলি বন্ডিং এ অংশগ্রহণ করছে না, সো সেটা হচ্ছে নন বন্ডিং এ রিসাইড করছে। এখানে নন বন্ডিং এ কোনো ইলেকট্রন থাকবে না, এখানেও নন বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, এখানেও কোনো নন বন্ডিং ইলেকট্রন নেই, যার জন্য এখানে আমি নন বন্ডিং এনার্জি লেভেল ড্র করি। তো এখানে কি হয়েছে, দুটো পাই বন্ড আছে, এছাড়াও তিনটে সিগমা বন্ড আছে। আমি সিগমা বন্ডের গুলো ছেড়ে দিলাম, পাই বন্ডের গুলো শুধু ধরছি। পাই বন্ডের দুটো পাই বন্ডের জন্য দুটো চারটা ইলেকট্রন। নাও হোমো লুমো হোমো লুমো হোমো লুমো, হোমো থেকে লুমো যদি ট্রান্সফার হয় তাহলে এখানে কি হচ্ছে, সিগমা টু সিগমা স্টার ট্রান্সফার হতে পারে। তার মানে এই যে এনার্জি গ্যাপটা, এই পরিমাণ এনার্জি গ্যাপ বা the difference between the HOMO and the LUMO, that much amount of energy is needed to excite the electron from the HOMO to the LUMO। তাহলে এই পরিমাণ শক্তি তাকে যদি বাইরে থেকে প্রোভাইড করা হয়, রাদারলি উই ক্যান সে যে এই পরিমাণ শক্তি যদি ইলেকট্রনগুলো নিজেরা শোষণ করে থাকে তাহলে হোমো থেকে লুমোতে সে ট্রান্সফার করবে। এবার এই ট্রানজিশন হচ্ছে কি বিভিন্ন টাইপের হতে পারে। নাও এইখানে হোমো আছে পাই, তাহলে পাই টু পাই স্টার ট্রানজিশন হবে। এখানে কি কি হতে পারে, পাই টু পাই স্টার হতে পারে, অর নন বন্ডিং টু পাই স্টার হতে পারে। এখানে যেটা হতে পারে পাই টু টু পাই টু স্টার, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে এখান থেকে এখানেও যেতে পারে, আবার এখান থেকেও এখানে যেতে পারে। হোয়াট এভার ইট হ্যাপেন্স, বাট ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি পাই টু পাই স্টার। এখানে নন বন্ডিং টু পাই স্টার হতে পারে, পাই টু পাই স্টার হতে পারে। এখানেও পাই টু পাই স্টার, এখানে সিগমা টু সিগমা স্টার। একটু আগেই জাস্ট আর্লিয়ার আই সেড অ্যাবাউট ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট। তো দেখা যায় যে যেখানে সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন ঘটছে সেখানে এনার্জিটা এতটাই হাই থাকে যে ওয়েভ লেন্থটা খুব শর্টেন্ড হয়ে যায়। অ্যাজ উই সি E equals to hc by lambda, so we can easily conclude E varies as 1 by lambda. So as much as the energy gap is delta E, as much as the energy gap increases, the wavelength decreases.
এইখানে সিগমা টু সিগমা স্টারের এনার্জি গ্যাপটা এতটাই হাই থাকে যে এর ওয়েভলেন্থ বিকামস ভেরি লো অ্যান্ড ইট রিসাইডস অ্যামং দ্য ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট রেঞ্জ। সেই কারণে এই ধরনের ট্রানজিশন যে সমস্ত মলিকিউলগুলোতে ঘটে থাকে সেগুলো স্পেকট্রোফটোমিটার দ্বারা ঠিক সঠিকভাবে অ্যানালাইজ করা যায় না। তার জন্য আমরা পাই টু পাই স্টার, নন বন্ডিং টু পাই স্টার এই টাইপের যে ট্রানজিশনগুলো ঘটে থাকে সেই টাইপের ট্রানজিশনগুলোকে নিয়েই সাধারণত কাজ করে থাকি। নাও এই ট্রানজিশন যে ঘটে, একটা ইলেকট্রন যে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যাচ্ছে, সো how what rules actually they follow to transit from one lower energy level to higher energy level, from HOMO to LUMO. There are two selection rules about the transition of electron from the lower energy level to the higher energy level. The rules are namely known as the spin selection rule and the Laporte selection rule. Now what is spin selection rule and what is Laporte selection rule? First we come to Laporte selection rule. Laporte selection rule states us that one electron can move from the lower energy level to the higher energy level, or the higher energy level to the lower energy level, whatever it is, the transition occurs only if delta L is not equals to 0, preferably equals to plus minus 1 only. The Laporte selection rule বলছে যে delta L যদি 0 না হয়, এখন what does this L represent? This L represents the orbital quantum number. And what are those orbitals actually? S, P, D, F. We know L equals to 0 for S, 1 for P, 2 for D, 3 for F. So we see from S to S the transition is forbidden. From P to P the transition is forbidden. From D to D the transition is forbidden. From F to F the transition is forbidden. Now according to Laporte selection rule obviously, তো তাহলে সেই ক্ষেত্রে S থেকে P it's okay, P থেকে D it's okay, D to F it's okay, but S to D it's not possible. S to S or S to D it's not possible because del L is greater than plus minus 1 then. P to F it's not possible because del L value again becomes higher than plus 1. S to D, S to F or S to D they are also not possible. As per the rule, delta L must be plus minus 1 only, according to Laporte selection rule. Even S to S is not possible, P to P not possible, D to D not possible, F to F not possible. Or actually they are not possible, they are actually forbidden. And what do we mean by forbidden transition and impossible transition? Impossible transition means that there no transition occurs. Forbidden transition means those transitions are very less stable and very much of lower energy which cannot be measured accurately actually. So তাহলে most of the transitions they occur, they are following the Laporte selection rule first, and then as we said the another selection rule is called spin selection rule. And what does this spin selection rule want to say to us? আচ্ছা, spin selection rule অনুযায়ী যেটা হয়ে থাকে
according to spin selection rule, only those transitions are possible where del S equals to 0. Now the basic difference is there was del L not equals to 0 and here del S equals to 0. Now what does it represent? The S represent for spin quantum number and del S is the difference between the spin. That does mean singlet to triplet transition is forbidden. Singlet to triplet is clearly forbidden transition. So depending upon these two selection rules, the electron transition occurs and the difference of the energy level, certain amount energy level, or we must say the difference between the energy levels, actually that much energy absorbed by the electron when we are talking about the transition is from the lower energy level to the higher energy level. যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের ক্ষেত্রে যায় তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে এবং ওই সিলেকশন রুলগুলোকে ফলো করে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। আর ওই যে এনার্জি গ্যাপটা দুটো শক্তি স্তরের মধ্যে যে এনার্জি গ্যাপটা থাকে সেই পরিমাণ এনার্জি গ্যাপের ইকুইভ্যালেন্ট পরিমাণ কম্পাঙ্ক অথবা ওয়েভলেন্থের শক্তি সে শোষণ করে থাকে এবং এই শক্তিটাকে আমরা প্লট করে থাকি মেজার করার জন্য যে সে কতটা পরিমাণ হচ্ছে গিয়ে ওয়েভলেন্থের শক্তি শোষণ করছে। ইটস লাইক দ্যাট বাই সাম ডিভাইস। তো রিডআউটটা কেমন হয়ে থাকে বা গ্রাফিক্যাল প্লটটা আমরা কিভাবে প্লট করে থাকি, একদিকে এনার্জিকে প্লট করে থাকি আরেকদিকে ওয়েভলেন্থকে প্লট করে থাকি। Let us talk about any molecule. Let us suppose for isoprene, the nature is like this, and this has value near about 230 nm. 230 ন্যানোমিটারের কাছাকাছি হচ্ছে গিয়ে এর ম্যাক্সিমাম ভ্যালু। মানে কি এই দিকে অর্থাৎ এইখানে যখন 230 nm পাওয়া যাচ্ছে তখন তার এনার্জি পিকটা আমি হচ্ছে গিয়ে সবচাইতে হাই পাচ্ছি। সরি, এখানে এনার্জি প্লট করা হয় না, আই এম এক্সট্রিমলি সরি, এখানে অ্যাবজর্বেন্সকে প্লট করা হয়। অ্যাবজর্বেন্স দেখা যায় কি যে এই ওয়েভলেন্থের সমপরিমাণ এনার্জিটা কাজে লেগে তবে হচ্ছে কি ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটে। অর্থাৎ এই ওয়েভলেন্থ এর যখন আমার বিচ্ছুরণটাকে শোষণ করা হয় ঠিক সেই টাইমে হচ্ছে গিয়ে তার অ্যাবজর্পশনটা সবচাইতে হাই থাকে, অ্যাবজর্বেন্সটা। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হবে কি ল্যামডা ম্যাক্স। This maximum does not imply that the wavelength has a higher value. This maximum implies that at that particular wavelength the absorbance becomes maximum. সেই জন্য এটাকে ল্যামডা ম্যাক্স বলা হয়। তো দেখা যায় কি 230 nm ন্যানোমিটারের ওয়েভলেন্থের অ্যাবজর্বেন্সটা আইসোপ্রিনের ক্ষেত্রে সবচাইতে হাই হয়, যে কারণে তার ক্ষেত্রে এটাকে ল্যামডা ম্যাক্স বলা হয়। তো বিভিন্ন মলিকিউলের ক্ষেত্রে দেখা যায় কি যে এরকম এই ল্যামডা ম্যাক্স ভ্যালুটা চেঞ্জ হয় ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনাল গ্রুপস, অ্যান্ড উই আর গোয়িং টু ক্যালকুলেট দ্য ল্যামডা ম্যাক্স ভ্যালু ফর various type of molecules to determine the nature of that molecule and the actually the spectrum based nature of that molecule. Now এগুলো যদি আমার ইউভির থিওরি হয়ে থাকে তাহলে ইউভি বা আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশনটা কিরকম হয় সেটাও আমাদের একটু জানা দরকার। ইনস্ট্রুমেন্টেশনটা এরকম হয়, there is a mirror here, then there is the source light or source energy source. From this energy source the light beam passes through a monochromator.
here again two mirror, they reflect with each other and passes away. Now here is a chopper. Which does the chopper do? What does the chopper do actually? চপারের কাজ হলো গিয়ে যে এখান থেকে যে মনোক্রোম্যাটিক লাইটটা বের হচ্ছে সেই মনোক্রোম্যাটিক লাইটটাকে দুটো সেলে কন্টিনিউয়াসলি সেন্ড করা। তো চপারটা কি রকম অ্যাকচুয়ালি? দেয়ার আর a few blades like fan which moves around at high RPM. যখন ব্লেডে পড়বে তখন এই লাইটটাকে রিফ্লেক্ট করে সে এইখানে পাঠাবে। Here is another mirror, যেটা হচ্ছে গিয়ে স্যাম্পল সেল দিয়ে পাঠাবে, আর যখন হচ্ছে গিয়ে ফাঁকা দিয়ে যাবে তখন এইখান দিয়ে যাবে। তো একটা আমার অ্যানালাইসিস সেল, অ্যানালিটিক স্যাম্পল, আর একটা হচ্ছে গিয়ে আমার নর্মাল স্যাম্পল, যেটা পিওর স্যাম্পলটা নেওয়া আছে। একটা পিওর স্যাম্পল আর একটা স্যাম্পল উইথ সাম we can change their solvent, we can change the sample with some substituent, whatever it is. একটা হচ্ছে যে স্যাম্পলটাকে আমরা অ্যানালাইসিস করব, একটা হচ্ছে পিওর স্যাম্পল। and now they goes to the detector, chamber, it's called detector, it's called monochromator, it's called sample chamber, it's called chopper. From this detection unit it comes to instrumentation unit, where these rays are analyzed electronically, or we can say it electronic chamber for better purpose. This is electronic chamber, and from there this is readout. এই রিডআউটে আসার পরে আমরা হচ্ছে গিয়ে ভ্যালুগুলোকে নিয়ে গ্রাফিক্যাল প্লট করে তার টোটাল যে অ্যানালিসিসটা সেটা কোয়ালিটেটিভলি অর কোয়ান্টিটেটিভলি বোথ ওয়েতে আমরা করতে পারি। তো আমরা এখন ইউভিভিসে ইনস্ট্রুমেন্টেশন বুঝলাম, অ্যান্ড ইউভিভিসের বেসিক থিওরিটাও বুঝলাম যে কোন থিওরির উপরে কাজ করে। এই যে এতক্ষণ ধরে আমরা প্লট করছিলাম যে অ্যাবজর্বেন্স অ্যান্ড ওয়েভলেন্থ, তো অ্যাকচুয়ালি অ্যাবজর্বেন্স জিনিসটা কি এটা এখন আমাদেরকে বুঝতে হবে। তো অ্যাবজর্বেন্স জিনিসটা কি এটা বুঝতে গেলে আমরা যে থিওরিটার উপরে কাজ করব সেটা হলো ল্যাম্বার্ট বিয়ার্স ল। ল্যাম্বার্ট বিয়ার্স ল। And what is this law about? স্পেকট্রোস্কোপির বেসিক ধারণাটা তো আমরা বোর অ্যাটমিক মডেল থেকে পেয়েছিলাম, কিন্তু এই যে স্পেকট্রাটা ঘটে, এবার এই স্পেকট্রার নেচারটা কি রকম, whether it is absorption spectra or it is emission spectra, সেই নেচারটা কি রকম, এবং আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে থাকি তখন ওই স্পেকট্রাটা কিভাবে আমার টোটাল ইনস্ট্রুমেন্টেশন অথবা স্যাম্পল এদের সাথে কিভাবে ভ্যারি করে সেই সংক্রান্ত সূত্র হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল। তো where the Lambert law says absorption actually varies as the path length of the solution chamber. যে পথে হচ্ছে গিয়ে
আমার ইরাডিকেশনটা ঘটানো হচ্ছে বা ইরাডিয়েশনটা ঘটানো হচ্ছে সেই পাথের দৈর্ঘ্যের সাথে অ্যাবজর্বেন্সটা প্রপোর্শনালি ভ্যারি করে, অর্থাৎ সমানুপাতিক। বিয়ার্স ল সেজ absorption varies as the concentration of the sample, অর্থাৎ আমরা স্যাম্পেলটা যে সলিউশনটা বানাচ্ছি সেই স্যাম্পেলের কনসেন্ট্রেশনটা যত বেশি হবে অ্যাবজর্পশনটা তত বেশি হবে। এবার এই অ্যাবজর্পশনের সঙ্গে আমরা যদি অ্যাকচুয়ালি এর ইন্টেন্সিটিটাকে তুলনা করতে যাই, ইন্টেন্সিটিটাকে যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে ব্যাপারটা কিরকম দেখতে লাগবে। তো এখান থেকে আমরা আগে এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি পাচ্ছি, A varies as CL or simply A equals to epsilon CL। এখন যেটা বলতে চাইছিলাম, epsilon is the photoelectric constant. Now যেটা বলছিলাম ইন্টেন্সিটি, হোয়াট অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি? তো ইন্টেন্সিটিটাকে আমরা এখানে কিভাবে ব্যাখ্যা করব? সো the amount of absorbance we actually measure it by the decrease of intensity, which is represented by this factor. ইন্টেন্সিটি কতটা ডিক্রিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে অ্যাবজর্বেন্সের ভ্যালুটা, বা অ্যাবজর্বেন্স আমরা তাকেই বলতে পারি। এখন ইন্টেন্সিটি ডিক্রিজটা আমরা কিভাবে মেজার করতে পারবো? ল্যাম্বার্ট-বিয়ার্স ল অনুযায়ী ডিক্রিজ অফ ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু the concentration of the sample and the irradiation intensity, মানে আমরা যে ইন্টেন্সিটির লাইটটা দিয়ে ইরাডিয়েট করছি সেই ইন্টেন্সিটি এবং স্যাম্পেলের কনসেন্ট্রেশন এই দুটোর সাথেই ডিক্রিজ অফ ইন্টেন্সিটি ফ্যাক্টরটা বা পাথ লেন্থের সাথে তার ইন্টেন্সিটি ডিক্রিজটা কেমন হচ্ছে সেটা প্রপোর্শনাল। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সিম্পলিফাই করে থাকি তাহলে যেটা আসবে DI by DL equals to K into C into I, and one more thing, যেহেতু ডিক্রিজ ইন ইন্টেন্সিটি আমরা বলছি সেই কারণে এই ভ্যালুটাকে নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন যদি এটা আমার ইকুয়েশন হয়, আমি এটাকে সিম্পলিফাই করতে গেলে যেটা করে থাকি, DI by I equals to minus K into C into DL, integrate both side from I0 to I0 to L। সেক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকবো সেটা হচ্ছে log I by I0 equals to minus K into C into L, or log of I0 by I equals to minus और আমরা এর আগে যেটা পেয়েছিলাম A equals to ECL অর্থাৎ log I0 by, or A equals to E into C into L. So this is the simplified rule of measuring the absorbance of the sample in UV analysis. এখানে UV analysis করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা টার্মের সাথে পরিচিত থাকতে হবে। ফার্স্ট অফ অল, আমি যখন ইনস্ট্রুমেন্টেশনে ছিলাম তখন একটা কথা ইউজ করেছিলাম, মনোক্রোমেটার। তো আমার বলা হলো না যে মনোক্রোমেটারের কাজটা কি। অ্যাকচুয়ালি মনোক্রোমেটারের কাজ হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা দিয়ে আমি একটা স্যাম্পেলে এনার্জি সোর্সটাকে পাঠাচ্ছি, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে মনোক্রোমে পরিণত করার কাজ হচ্ছে মনোক্রোমেটারের। অর্থাৎ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনভার্টস টু monochromatic beam by the monochromator। আচ্ছা, এবার আসি হচ্ছে কি বাকি টার্মিনোলজিগুলোর উপর, যে টার্মিনোলজিগুলোর উপরে বেস করে আমরা এই অ্যানালিসিসটাকে কন্টিনিউ করব। ফার্স্ট অফ অল, ক্রোমোফোর।
হোয়াট ইজ আ ক্রোমোফোর? একটা মলিকিউলের মধ্যে কিছু ফাংশনাল গ্রুপস যেগুলো নিজে ইউভি লাইটটাকে অ্যাবজর্ব করে সেগুলোকে বলা হয় ক্রোমোফোর। ইটস লাইক C double bond C, N double bond N, or NO2, and further C double bond O, whether it is R2 or it is CHO. তো এই সমস্ত গ্রুপগুলো, যে গ্রুপগুলো ইউভি লাইটটাকে নিজে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে সেগুলোকে বলা হয় ক্রোমোফোর। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অক্সোক্রোম। হোয়াট ইজ অ্যান অক্সোক্রোম? Auxochrome is one which is present in the molecule, as a substituent. It doesn't absorb UV by itself, but affects the absorbance of the molecule. কিরকম ব্যাপারটা দাঁড়ালো? অক্সোক্রোম হচ্ছে এমন একটা সাবস্টিটিউয়েন্ট যেটা মলিকিউলের মধ্যে থাকে, নিজে ইউভি লাইটকে অ্যাবজর্ব করে না, কিন্তু ওই মলিকিউলটা যে ম্যাক্সিমাম ল্যামডা ম্যাক্স, যে ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্সটা দিত ওয়েভলেন্থের ক্ষেত্রে, সেই ওয়েভলেন্থটাকে বাড়িয়ে দেয় অক্সোক্রোম। অক্সোক্রোমের নেচার কিরকম হয়? এরা সাধারণত হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড কনজুগেশনে পার্টিসিপেট করে। এবার এক্সটেন্ডেড কনজুগেশনের সাথে অ্যাবজর্বেন্সের ভ্যারিয়েশনটা কিরকম হয়? যখন আমি এক্সটেন্ডেড কনজুগেশনে টেক পার্ট করাবো তখন কি হয়, যে হোমো থেকে লুমোর যে এনার্জি গ্যাপটা সেটা কমে যায়। অর্থাৎ এনার্জি গ্যাপটা কমে গেলে যেটা হবে, যে তরঙ্গদৈর্ঘ্যে অ্যাবজর্পশনটা ঘটাচ্ছিল সেই তরঙ্গদৈর্ঘ্যের ভ্যালুটা বেড়ে যাবে। অ্যাজ উই অল নো কে E varies as 1/λ, তাহলে এনার্জি গ্যাপটা যেহেতু কমে যাচ্ছে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যটা তখন বেড়ে যাবে। অর্থাৎ অক্সোক্রোমের প্রেজেন্সে একটা ক্রোমোফোর যে তরঙ্গ দৈর্ঘ্যে অ্যাবজর্পশনটা ঘটাচ্ছিল সেই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটাকে সবসময় বাড়িয়ে দেয়। এবং এই অক্সোক্রোমগুলো কি টাইপের হয়? সাধারণত লোন পেয়ার সম্বলিত NH2 or NHR or 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 SH, like these all. যারা এক্সটেন্ডেড কনজুগেশনে টেক পার্ট করতে পারবে তারাই সাধারণত হচ্ছে গিয়ে অক্সোক্রোম হয়, বাট ইট মাস্ট বি নোটেড কি এগুলোকে সাবস্টিটিউয়েন্ট হতে হবে। নেক্সট টু দ্যাট, শিফটিং অফ ওয়েভলেন্থ। যেমনটা একটু আগে বললাম যে অক্সোক্রোমের প্রভাবে কি হলো, যে ওয়েভলেন্থটা শিফটিং হলো। কি রকম না, কম ওয়েভলেন্থে আগে হচ্ছে গিয়ে সে অ্যাবজর্পশন দেখাচ্ছিল, অক্সোক্রোম প্রেজেন্ট থাকার জন্য ওয়েভলেন্থের ভ্যালুটা বেড়ে গেল। ঠিক এই রকম কিছু ওয়েভলেন্থের শিফটিং থেকে থাকে যেগুলোকে আমরা একের পর এক হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে থাকবো। ফার্স্ট অফ অল, দেয়ার ইজ ব্যাথোক্রোমিক শিফট। ব্যাথোক্রোমিক অর রেড শিফট। ব্যাথোক্রোমিক শিফটের ক্ষেত্রে আমরা যেটা ব্যাখ্যা করে থাকি, হোয়াট ইজ ব্যাথোক্রোমিক শিফট, নাকি হোয়ার দেয়ার ইজ অ্যান অক্সোক্রোম প্রেজেন্ট ইন আ ক্রোমোফোর, দেয়ার অকার্স ব্যাথোক্রোমিক অর রেড শিফট। তাহলে ব্যাপারটা কি না, এই যে একটু আগে ব্যাখ্যা করলাম যে অক্সোক্রোম কাকে বলে, এটা বলার সময় যখনই ক্রোমোফোরে একটা অক্সোক্রোম প্রেজেন্ট থাকবে তখন কি হয় না, ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা হচ্ছে কি বেড়ে যায়। তো এই যে বেড়ে যাওয়াটা, এটাকে বলা হচ্ছে কি ব্যাথোক্রোমিক শিফট অর রেড শিফট। দ্বিতীয়ত, ইটস লাইক এর একটা এক্সাম্পল হচ্ছে পিরিডিন আর প্যারাইথক্সি হচ্ছে গিয়ে পিরিডিন। দুটোর ক্ষেত্রে দেখা যায় কি যে প্যারাইথক্সি পিরিডিন যখন আমরা নেব তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে তার ল্যামডা ম্যাক্স ভ্যালুটা বেড়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে হিপসোক্রোমিক শিফট or blue shift। হিপসোক্রোমিক শিফট or blue শিফটটা হচ্ছে এটা যে যখন কোনো সাবস্টিটিউয়েন্ট বা আদার কোনো, ইটস লাইক সলভেন্ট চেঞ্জ বা অন্য কোনো চেঞ্জের মাধ্যমে যখন দেখা যায় যে আমার যে ল্যামডা ম্যাক্স ভ্যালুটা অরিজিনালি হচ্ছে গিয়ে
অ্যাবজর্পশন স্পেকট্রাতে দেখাচ্ছিল বা ইউভি স্পেকট্রাতে দেখাচ্ছিল সেই ল্যামডা ম্যাক্স ভ্যালুটা যদি কমে যায় তখন তাকে বলবো hypsochromic shift or blue shift. Where there is a decrease in the lambda max value, then the effect is called, or the shift is called hypsochromic shift or blue shift. It occurs when we use basic media and acid media in case of phenol, for example. ফেনলের ক্ষেত্রে আমার বেসিক মিডিয়াতে ল্যামডা ম্যাক্স এর ভ্যালু যত থাকে, অ্যাসিড মিডিয়াতে ল্যামডা ম্যাক্স এর ভ্যালু হচ্ছে কি আরো কমে যায়। থার্ড নাম্বার হচ্ছে গিয়ে hyperchromic shift. Now there is a difference. Hyperchromic shift, এতক্ষণ ধরে আমরা রেড শিফট বা ব্লু শিফটের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স এর ভ্যালুর শিফটিংটাকে নোট করছিলাম। যখন হাইপারক্রমিক শিফট বলছি তখন অ্যাবজর্বেন্সের ভ্যালুটাকে আমরা ডিনোট করব। অ্যাজ উই সেড কে এদিকে অ্যাবজর্বেন্স এদিকে ল্যামডা, এই দুটোকে হচ্ছে গিয়ে ডিনোট করা হয় এবং স্পেকট্রা সাধারণত এরকম হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমার অ্যাবজর্বেন্স পিক, এই পিকে যে ভ্যালুটা ছিল ল্যামডার সেটা ছিল আমার ল্যামডা ম্যাক্স। তো এই যে অ্যাবজর্বেন্সটা, এই ভ্যালুটা যদি হচ্ছে গিয়ে বাড়ে অর্থাৎ উপরে ওঠে তখন আমি তাকে বলবো হাইপারক্রমিক শিফট। আর যদি দেখা যায় যে এটা কোনো একটা সাবস্টিটিউটের ফলে ঘটে থাকে, ইটস লাইক ফর এক্সাম্পল লেট মি রিমাইন্ড বাইফিনাইল অ্যান্ড 2-মিথাইল বাইফিনাইল। বাইফিনাইলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাবজর্বেন্সের যা ভ্যালু থাকে 2-মিথাইল বাইফিনাইলের ক্ষেত্রে সবসময়তেই হচ্ছে গিয়ে অ্যাবজর্বেন্সের ভ্যালুটা বেড়ে যায়। 4 নাম্বার হচ্ছে গিয়ে হাইপোক্রোমিক শিফট। তো হাইপোক্রোমিক শিফটের ক্ষেত্রে দেখা যায় কি যে এই অ্যাবজর্বেন্সের ভ্যালুটায় যদি কমে যায় তখন আমি তাকে বলবো হাইপোক্রোমিক শিফট। তো এখানে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে, ব্যাথোক্রমিক শিফটটাকে আমরা ডিটারমাইন করি ল্যামডা ম্যাক্স এর ভ্যালুর উপরে, আর হাইপারক্রমিক আর হাইপোক্রমিক এই দুটো শিফটকে আমরা ডিফাইন করি সব সময় অ্যাবজর্বেন্সের ভ্যালুর উপরে বেস করে। সো উই সি যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইউভিভি স্পেকট্রোস্কোপি বেসিক থিওরি, কোন থিওরির উপরে ইউভিভি স্পেকট্রোস্কোপি দাঁড়িয়ে আছে, এর ইনস্ট্রুমেন্টেশন কিভাবে আমরা করে থাকি, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ কে যে এই স্পেকট্রোস্কোপিগুলোকে পড়তে গেলে আমাদের যে যে টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে সেইটুকু, অর্থাৎ একদম জাস্ট বেসিক থিওরিটিক্যাল অ্যাসপেক্ট যেটা বা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জন্য যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমরা এখনো পর্যন্ত জেনে রাখলাম। আর একটা জিনিস আমাদের এখনো জানা বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে প্রিপারেশন অফ স্যাম্পল। তো যেহেতু এইখানে অ্যাবজর্বেন্স এবং ওয়েভলেন্থ মেজারের ব্যাপার থাকে এবং সেটাও হচ্ছে গিয়ে খুব কম লেভেলের ক্ষেত্রে এই গোটা ঘটনাটা ঘটে থাকে, তাহলে যখন আমরা স্যাম্পলটাকে প্রিপেয়ার করব তখন এমনভাবেই স্যাম্পলটাকে প্রিপেয়ার করব যে 0.1% সলিউশনের কাছাকাছি, দ্যাট মাচ ডাইলিউট একটা স্যাম্পল সবসময় আমরা তৈরি করব যার হচ্ছে কি ইউভিভি স্পেকট্রোস্কোপিক্যাল অ্যানালিসিস করা হবে। তো আপাতত ইউভিভি স্পেকট্রোস্কোপির বেসিক থিওরিটার জন্য এই পর্যন্ত। নেক্সট পার্টে আমরা যেটা আসবো সেখানে হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভলি কিভাবে বিভিন্ন ফাংশনাল গ্রুপের উপরে বেস করে বিভিন্ন মলিকিউলের জন্য ল্যামডা ম্যাক্স এর ক্যালকুলেশন গুলো আমরা বের করে করে দেখবো যে বিভিন্ন ফাংশনাল গ্রুপের সাথে সাথে কিভাবে ল্যামডা ম্যাক্স ভ্যালুগুলো পরিবর্তিত হয়। হাউ do the lambda max values of various molecules depending upon their functional groups present in that particular molecule changes from one to another. That will be the next topic of our subject.